হৃদয়ের উপপাদ্য পর্ব ১৩। রাজরুদ্র আহমেদ অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের পকেট থেকে একটা ছোট্ট মখমলের কৌটা বের করলেন। কৌটাটি খুলতেই দেখা গেল একটি নিরেট কালো পাথরের আংটি। পাথরটি কুচকুচে কালো, আর তার চারপাশ ঘিরে রয়েছে অত্যন্ত প্রাচীন ও জটিল কিছু খোদাই করা নকশা। ড্রয়িং রুমের বাতির আলোয় সেই পাথরটি চকচক করে উঠল। রাজরুদ্র হিয়ার দিকে একটু ঝুঁকে বসলেন। তার প্রতিটি নড়াচড়া যেন রাজকীয় কোনো শিষ্টাচারের অংশ। তিনি অত্যন্ত কোমল কিন্তু দৃঢ় স্বরে বললেন, হিয়া মা, হাতটা একটু দাও তো। হিয়া দ্বিধাগ্রস্ত হয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। তার হাতটা তখন আতঙ্কে এবং ঠান্ডায় সামান্য কাঁপছিল। রাজরুদ্র হিয়ার আঙুলে সেই প্রাচীন আংটিটি পরিয়ে দিলেন। আংটিটি হিয়ার আঙুলে ছোঁয়া মাত্রই তার সারা শরীরে এক অভিজাতীয় শিহরণ খেলে গেল। মনে হলো আংটিটি যেন তার চামড়ার সাথে চিরস্থায়ীভাবে মিশে গেছে। আংটি পরানো শেষ করে রাজরুদ্র হিয়ার চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলেন। তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন, এটি আমাদের পরিবারের একটি প্রাচীন ঐতিহ্য। যুগ যুগ ধরে এটি আমাদের আভিজাত্য রক্ষা করে আসছে। আজ তোমার হাতে এটি তুলে দিলাম মা, তবে মনে রেখো, এই উপঢৌকন শুধু উপহার নয়। এর বিনিময়ে আজ থেকে আমি তোমায় আমার ছেলের করে নিলাম, একদম মৃত্যুর আগ পর্যন্ত। কথাগুলো বলার সময় রাজরুদ্রের কণ্ঠস্বর কেন জানি একটু বেশি ভারী শোনালো। শাহাদাত হোসেন এবং পান্না বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তারা এটাকে আশীর্বাদ হিসেবেই দেখলেন। কিন্তু হিয়ার বুকটা ধক করে উঠল। মৃত্যুর আগ পর্যন্ত, এই বাক্যটি যেন তার কানে এক অমোঘ পরিণতির মতো বাজতে লাগলো। সে আর চোখে আরহামের দিকে তাকালো। আরহাম তখনও আগের মতোই নির্লিপ্ত। সে হিয়ার আঙুলে সে কালো পাথরটির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে এক মস্ত বড় যুদ্ধ জয়লাভ করেছে। তার চোখে আজ কোনো ছাত্রীর প্রতি মমতা নেই, বরং আছে এক বিজয়ের তৃপ্তি। ছাদে হালকা বাতাস বইছে। হিয়া আরহামের ঠিক পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পুরো মনোযোগ ছিল নিজের হাতের ওই কালো পাথরের আংটিটার দিকে। সব কিছু এত দ্রুত ঘটে যাচ্ছে যে তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে না। যে আরহাম স্যারকে সে মনে মনে পছন্দ করত, কয়েকদিন আগেও যার জন্য এই মানুষটা তাকে কি অপমানটাই না করেছিল, আজ সেই মানুষটি এবং তার পরিবার তাকে নিজের করে নিতে এসেছে। হিয়ার কাছে পুরো ব্যাপারটা একটা কুয়াশাচ্ছন্ন স্বপ্নের মতো মনে হচ্ছে। তার কি খুশি হওয়ার কথা নাকি ভয় পাওয়ার কথা সে বুঝে উঠতে পারছে না। নীরবতা ভেঙে হিয়াই প্রথমে বলল, তবে তার স্বরে ছিল একরাশ জড়তা। স্যার, স্যার, আপনি কি সত্যি আমার বাবার কথায় রাজি হয়েছেন? মানে আমার এই অদ্ভুত অসুস্থতার কথা জেনেও? আরহাম রেলিং থেকে হাত সরিয়ে হিয়ার দিকে ফিরল। তার চোখে সেই চেনা গাম্ভীর্য, কিন্তু চাহনিটা আগের চেয়ে অনেক বেশি নরম। সে কিছুক্ষণ হিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে খুব শান্ত স্বরে বলল, তোমার বাবা আমাকে সবটাই বলেছে হিয়া, আর আমি জেনে শুনেই এই সিদ্ধান্ত নিয়েছি। আরহামের এইটুকু কথায় হিয়ার বুকের ভেতরটা যেন শান্ত হয়ে এলো। সে নিচু স্বরে বলল, না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না। কাল রাত পর্যন্ত আমি ভেবেছিলাম আমি হয়তো মরেই যাব, আর আজ আপনি। আরহাম এবার একটু মুচকি হাসল। তার সেই মৃদু হাসিটা হিয়ার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। আরহাম বলল, স্বপ্ন আর বাস্তবের মাঝে অনেক সময় খুব সূক্ষ্ম একটা পর্দা থাকে হিয়া, সেটা নিয়ে ভেবো না। এখন শুধু এটা ভাবো যে তোমাকে সুস্থ হতে হবে, আর তার জন্য যা যা করা দরকার আমি সেটাই করছি। হিয়া আরহামের এতটার কাছে দাঁড়িয়ে আছে যে সে আরহামের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তার ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, স্যার, আপনি কি আমাকে পছন্দ করেন নাকি শুধুই করুণা? কিন্তু লজ্জায় আর সংকোচে প্রশ্নটা গলার কাছেই আটকে রইল। হিয়া শুধু নিজের আঙুলের আংটিটা একবার ছুঁয়ে দেখল। সে বুঝতে পারছে না কেন, কিন্তু আরহামের এই শান্ত কথাগুলো তাকে এক ধরনের মায়াচ্ছন্ন মোহে ডুবিয়ে দিচ্ছে। আরহামের উপস্থিতি তাকে কেমন যেন শান্তি দিচ্ছে, তেমনি এক অজানা রহস্যের গহ্বরে যেন টেনে নিয়ে যাচ্ছে। মৃদু বাতাসে শরীর ঠান্ডা হয়ে এলো হিয়ার। আরহাম তা লক্ষ্য করে বলল, চলো যাওয়া যাক এবার। ও, একটা কথা ভুলেই গেলাম। উপরের ঠোঁটটা একটু কামড়ে ধরে চিন্তিত চেহারা নিয়ে হিয়ার দিকে তাকালো। তারপর ধীরে সুস্থে বলল, পরশু থেকে কলেজে যাবে যদি সুস্থ থাকো। আমি দরকার হয় নিয়ে যাব এসে। তোমার স্বপ্নের কথা ভুললে চলবে না কিন্তু, ডক্টর মাহাজাবিন হিয়া।
হিয়া আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। আরহাম কি করে জানলো তার স্বপ্নের কথা? তার মানে তার স্বপ্ন শেষ হয়ে যাবে না? প্রশ্ন করতে উদ্যত হলেই দেখে আরহাম ততক্ষণে কিছু দূর চলে গিয়েছে। আরহাম পিছনে ফিরে ঘাড় কাত করে বলল, এই যে ম্যাম, কল্পনা আর চিন্তা করা শেষ হলে এবার নিচে চলুন, ঠান্ডায় জমে যাবেন যে। রাতের আকাশের চাঁদটা আজ যেন অভিমান করেছে, তাই তো ঘন মেঘের আড়ালে ঢেকে গেছে। হিয়া পড়ার টেবিলে বসে আছে, একটা কাগজে কলম খোঁচাচ্ছে বসে বসে। গতকালও যে মানুষটাকে নিজের ভালো লাগা বলে জানতো, একদিনের ব্যবধানে সেই মানুষটাই তার কত কাছের হয়ে যাচ্ছে, তার স্বামী হয়ে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যায় তার বিয়ে, 72 ঘন্টা শেষ হওয়ার আগেই। হিয়ার যদিও আনন্দে আত্মহারা হওয়ার কথা, কিন্তু কোনো এক সংশয় কাজ করছে তার মনে। বাসায় শুধু সে আর তিতলি। সারা দিন স্কুলে থাকার পর বিকেলে বাসায় ফিরে শোনে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তাও পরের দিনই। কত শত প্ল্যান ছিল তার আপুর বিয়ে নিয়ে, সব যেন মুহূর্তে মাটি হয়ে গেল। তাই মুখ গোমরা করে বসে আছে বিছানায়। হিয়ার ফোনটা তিতলির হাতে, গেমস খেলছে হয়তো। হিয়ার বাবা মা মার্কেটে গিয়েছে টুকিটাকি কিছু কিনতে। আরহাম আর তার বাবা বলেছে বিয়ের আয়োজন সপ্তাহে তারা করবে, তাও বিয়ে বাড়িতে টুকটাক জিনিসপত্র তো লাগেই। কাছের কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে, যেহেতু হুট করেই বিয়ে হচ্ছে তাই তেমন মেহমান হবে না। বিকেলে আরহামরা যাওয়ার পরই ডেকোরেশনের লোক এসে বাড়ি সাজিয়ে গেছে। রাজ রুদ্র আহমেদের এক কথা, একমাত্র ছেলেকে বিয়ে করাবে, ঝকমক হবে না তা কি করে হয়? তাই তিনিই এই সামান্য আয়োজন করেছেন। হিয়ার ফোনে কল আসতেই তিতলি থমথমে মুখ নিয়ে এসে দাঁড়ায়, মেজাজ নিয়ে বলে, নে আপু, তোর জামাই কল করেছে। হিয়ার বুকটা ধক করে উঠল, স্যার ফোন দিয়েছে, তাও এই সময়? হিয়া কাচুমাচু হয়ে বলল, কি ধরনের কথা এটা তিতলি? তিতলি মুখ ভেঙচি কেটে বলল, সরি আপু, আপনার মহামান্য স্বামী কল করেছে, অনুগ্রহ করে ফোনটা নিয়ে আমায় উদ্ধার করুন। ফোনটা টেবিলের উপর শব্দ করে রেখে আবার বিছানায় গিয়ে বসে পড়ল তিতলি। হিয়া হাঁ করে তাকিয়ে থাকলো। ফোনটা একাধারে বেজেই যাচ্ছে। হিয়া ফোনের দিকে তাকিয়ে একটা ঢোক গিলল, ভাবলো কি থেকে কি হয়ে যাচ্ছে। স্যার আমাকে ভিডিও কল দিচ্ছে কেন? আচ্ছা, ধরবো কলটা। আকাশ পাতাল ভাবার পর কলটা রিসিভ করলো হিয়া। কল রিসিভ হতেই ওপাশ থেকে আরহামের ঘোর লাগা কণ্ঠস্বর ভেসে এলো, এখনই এত ব্যস্ততা দেখাচ্ছেন মিসেস? জ্বালাতে যাচ্ছেন আমাকে? মনে রাখবেন, আমি পড়লে আপনাকে বুকে নিয়েই পড়ব। পারবেন তো সহ্য করতে সে দহন? আরহামের এমন কথায় হিয়ার কান গরম হয়ে গেল। ফোনটা নিজের চেহারা থেকে সরিয়ে উপরের দিকে রাখলো। এতে শুধু ছাদই দেখা যাচ্ছে এখন। আরহাম বাঁকা হেসে বলল, শ্বশুরবাড়ির ছাদ কি ফুটো হয়ে গেছে নাকি? মিস্ত্রি পাঠাতে হবে? হিয়া দ্রুত ফোনের ক্যামেরা আবার নিজের দিকে করলো। আরহাম শব্দ করে হেসে উঠল, হাসি থামিয়ে বলল, কাচুমাচু করা শেষ হলে গেটটা কি খুলে দেওয়া যায়? হিয়ার কানে শুধু গেল গেট খুলে দেওয়ার কথা। তার মানে আরহাম নিচে দাঁড়িয়ে আছে আর সে এতক্ষণ ধরে উল্টাপাল্টা করে যাচ্ছে। ইস, কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো লোকটাকে। হিয়া হন্তদন্ত হয়ে ছুটল, আপনি নিচে দাঁড়িয়ে আছেন স্যার? আরহামের মুখে শব্দটাও হিয়ার বুকে কম্পন সৃষ্টি করলো। আরহাম বাহিরে শুনে হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটতে লাগলো তার। আগেও তো আরহামকে কত দেখেছে, কই এমন তো হয়নি। আজ কেন এমন হচ্ছে? মানুষটা তার হয়ে যাচ্ছে বলে? ইস, আর ভাবতে পারলো না হিয়া। দ্রুত মাথায় ওড়না চেপে ছুটে গেল গেট খুলে দিতে। গেট খুলতেই দেখতে পেল আরহাম দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। পেছনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আরহাম হাত দিয়ে ইশারা করতেই ছেলেগুলো গাড়ির দিকে গেল। বড় বড় 5টা গাড়ি এক সারিতে দাঁড়িয়ে আছে। হিয়া একটু অবাক হয়ে আরহামকে জিজ্ঞেস করলো, এনারা কারা? এখানে কি করছে? আরহাম মুচকি হেসে জবাব দিল, এরা সেলস রিপ্রেজেন্টার। তুমি এখন ড্রেস চুজ করবে, উপরে চলো, অনেক কাজ আছে। হিয়া তবদা খেয়ে গেল। মনে মনে ভাবলো, বাবা, এ তো দেখছি বড়লোক আলট্রা প্রো ম্যাক্স। আরহাম হিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। ভিতরে ড্রয়িং রুমে বসলো। তিতলি এত শোরগোল শুনে বেরিয়ে এলো। তিতলিকে দেখে আরহাম উঠে গেল তার কাছে, একটু ঝুঁকে হাঁটুতে হাত রেখে বলল, মিস তিতলি, মন খারাপ? কি কারণে জানতে পারি কি? একমাত্র বোনের বিয়েতে আপসেট থাকলে কিভাবে হবে বলো তো? তিতলি কিছু বলল না। হিয়া শুধু দেখে গেল, মনে মনে ভাবলো, মানুষটা কতটা পারফেক্ট।
সকলকে কত আপন করে নেয়। আচ্ছা, আমি কি সত্যি ওনার যোগ্য? আচ্ছা, আমি যদি অসুস্থ না হতাম তবে কি উনি আমাকে আপন করে নিতে রাজি হতেন? আমার প্রতি শুধুই করুণা দেখাচ্ছেন? হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো হিয়ার মাথায়। আরহাম তিতলিকে নিয়ে একটা সোফায় বসায়, একটা মেয়েকে বলে তিতলিকে ড্রেস দেখাতে। মুহূর্তেই তিতলির মুখে হাসি ফুটে ওঠে, খুশি খুশি ড্রেস দেখতে শুরু করে। তিতলিকে হাসি খুশি দেখে আরহাম বলল, আচ্ছা তুমি দেখো কোনটা ভালো লাগে।